এটা একটা সংগঠিত অপরাধও বটে। এই সংগঠিত অপরাধ, এটাকে আমাদের দেখা উচিত, আমাদের জানা উচিত, এবং আমরা আশা করব যে প্রশাসন সেটা নির্দিষ্ট ব্যবস্থা নেবে। যারা এই ধরনের সংগঠিত অপরাধ করেছেন তাদের বিরুদ্ধে এমন ব্যবস্থা নেওয়া উচিত যাতে ভবিষ্যতে কেউ এই ধরনের মানুষের স্বাস্থ্য নিয়ে ছেলেখেলা করার সুযোগ সুবিধে না পান, ভাবতে অব্দি ভয় পান। সেবাশ্রয় তো করালেও তো পারতেন, তার আগে অত পয়সা খরচ করে গেলেন কেন? এত আশ্রয় টাশ্রয় দিচ্ছিলেন। মহামান্য আদালতের যে অবজারভেশন সেই নিয়ে আমরা কোনো টিপ্পণী করতে চাই না, কিন্তু আমরা এটা বলতে চাই যে মানুষের জন্য যে স্বাস্থ্য ব্যবস্থা গত 15 বছর ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার দল করেছিলেন, এবং যেখানে নাকি ওনারা প্রত্যেকদিন নিজেরাই নিজেদের পিঠ চাপড়ে বাহবা দিতেন যে এরকম নাকি আর হয় না, এত সুন্দর ব্যবস্থা, তো সেখানে যেতে ওনাদের আপত্তি থাকার তো কোনো কারণ নেই। এবং এছাড়াও প্রচুর বেসরকারি হাসপাতাল আছে, যদি সরকারিতে পছন্দ না হয় ওনাদের, সেখানে ওনারা যেতে পারেন। কিন্তু এখন মন্দ লোকেরা বলছে যে উনি যেন তেন প্রকারেণ পশ্চিমবঙ্গ তথা ভারত থেকে অন্য দেশে পালিয়ে যেতে চাইছেন ইত্যাদি প্রভৃতি। এগুলো শুনতে আমাদেরও ভালো লাগছে না। একজন বীর, যিনি বাঙালির কাছে বীর রসাত্মক ধ্বনি সবসময় দিতেন, 4 তারিখ বেলা 12টার পর ডিজে বাজবে, তো তিনি এখন এরকম যদি কথাবার্তা বলেন তখন বাঙালিরও গ্লানি তৈরি হতে পারে। সুতরাং উনি তো এগুলো না করলে আমাদের পক্ষে, সবার পক্ষেই বোধহয় ভালো হবে। কোর্টও সেটাই বুঝতে পারছেন। দেখুন, মদন বাবু বা যে কোনো বাবু, ওনাদের যত অন বা অফ বাবু আছেন, তারা এইভাবে ফেসবুক লাইভে বলছেন কেন? তারা পরিষ্কার নিকটবর্তী থানায় যাবেন, নির্দিষ্ট অভিযোগ করবেন এবং থানা একটি মামলা শুরু করবেন। বিচারকরা আছেন সেই অভিযোগের সত্যতা বিচার করার জন্য। অভিযোগ যদি প্রমাণিত হয়, যার নামে অভিযোগ সে জেলে যাবে বা তার সাজা হবে। আর যদি মিথ্যা প্রমাণিত হয় তাহলে যিনি এই ধরনের অভিযোগ আনছেন তার সম্বন্ধেও ভাবা হবে। এটাই তো প্রসিডিওর হওয়া উচিত। মদন বাবু বা বাকিরা ফেসবুকে পোস্ট করে দিচ্ছেন, টুইটারে পোস্ট করে দিচ্ছেন। আর এতদিন কোথায় ছিলেন? এতদিন ঘুমিয়েছিলেন নাকি? এতদিন জানতেন না? 4 তারিখের পরেই যেই ভরসা আউট হয়ে গেল, তা ওই আগে যখন হয়েছিল যেরকম, আর 4 তারিখের পরে যখন ভরসাহীন ভয় আউট হলো তখন আপনারা বলতে রইলেন। তার আগে কি অবস্থা ছিল? তার আগে কেন বলতে পারেননি? তার আগে ভয়ের সময়তে যদি বলতেন তাহলে আপনাদের লোকেরা মহান, বীর এইসব সম্বোধন করতেন। এখন বলে কোনো কিছু লাভ হবে না। সরাসরি অভিযোগ করুন, তাহলে বুঝবো যে সত্যি সত্যি ওই ধরনের সংস্রব আপনারা সরাতে চেয়েছেন, আইন আমলে আনতে চাইছেন অপরাধীকে। যে কোনো চৌরাস্তায় 21শে জুলাই দাঁড়িয়ে থাকলেই সেটা 21শে জুলাই হবে না। তার কারণ 21শে জুলাই করার সমস্ত নৈতিক অধিকার কংগ্রেস আর তৃণমূল কংগ্রেস সেদিনই হারিয়েছে, যেদিন কংগ্রেস সিপিএম এর সঙ্গে হাত ধরে ভোটে দাঁড়িয়েছিল। আর যেদিন তৃণমূল কংগ্রেস তার প্রথম সরকারে যিনি 21শে জুলাইয়ে গুলি চালনার অর্ডার দিয়েছিলেন তাকে ক্যাবিনেটে সামিল করে ফেলেছিল। সুতরাং এই 21শে জুলাইয়ের আর কোনো প্রাসঙ্গিকতা অন্তত কংগ্রেস কিংবা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে থাকা উচিত নয়, নেই। বাঙালিও তাই মনে করে, পশ্চিমবঙ্গের জনতা তা মনে করে। বাকি ওনারা যা করছেন সেটা হচ্ছে লোক ঠকানো একটা পদ্ধতি। যারা সেই সময় সিপিএম এর অত্যাচার এবং অন্যান্য যে অপপ্রয়োগ তার বিপরীতে দাঁড়িয়ে একটা আন্দোলনকে সংগঠিত করতে গিয়ে খুন হয়ে যান অ্যালেজলি পুলিশের গুলিতে, তার তদন্ত হওয়া উচিত। এবং তদন্তের এখনো পর্যন্ত সেরকম তো কোনো ফল আমরা দেখলাম না। আমরা মনে করি যে এদের কোনো প্রাসঙ্গিকতা নেই এই দলগুলির এই 21শে জুলাই পালন করার। যেটা করছেন সেটা নিজেদের পিঠ বাঁচানোর জন্য করছেন। আমরা এই ধরনের কোনো ব্যক্তিগত মন্তব্যকে এন্ডোর্স করছি না। পার্টি এই বিষয়ে যা বলার, যেহেতু অনন্ত মহারাজ আমাদের রাজ্যসভার সাংসদ, সেই জন্য যা বলার সেটা কেন্দ্রীয় কমিটি বলবে। কিন্তু পশ্চিমবঙ্গে বুকে থেকে এই ধরনের কথা এর আগেও যারা বলেছেন, বিভিন্ন সময় অনেকেই বলেছেন, পার্টি কোন রকম নেতাজির বিরোধিতা বা যে কোনো পশ্চিমবঙ্গের মনীষী বা ভারতের কোনো মনীষীর গুণীজনের
সরাসরি বিরোধিতাকে কখনোই এন্ডোর্স করেনি, এটা আমাদের পার্টি লাইন নয়। আমরাই তো সেটা বলছি যে এতদিন ধরে যখন এত কিছু হয়েছে তো সেগুলো তো করতে পারেনি এরা। এরা এই জিনিসটিকে নিয়ে অর্থাৎ 21শে জুলাই নিয়ে বারবার ব্যবসা করেছেন। আমাদের বর্তমান যিনি মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী, তিনি তার মাননীয় মন্ত্রী পরিষদদের নিয়ে বিভিন্ন সময় তিনি একের পর এক বৈপ্লবিক এবং ঐতিহাসিক সিদ্ধান্ত নিচ্ছেন, সেটাকেও অস্বীকার করতে পারবে না। যে জড়তা এতদিন পর্যন্ত আমরা প্রশাসনের ক্ষেত্রে কিংবা সরকারের ক্ষেত্রে দেখেছি, সেই জড়তা মুক্তি চলছে। এরকম যত কমিশন, বিজন সেতু হত্যাকাণ্ড কিংবা শাহীবাড়ি হত্যাকাণ্ড, যেগুলো নিয়ে আমরা সব বড় বড় কথা শুনতাম এই মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বা তাদের কোম্পানির লোকজনদের গলায়, সবই তো বন্ধ হয়ে গিয়েছিল। এখন সম্মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী এবং তার পারিষদ যারা মন্ত্রী আছেন তারা বিষয়টি দেখছেন এবং তারা সদর্থক ভূমিকা নেবেন, নিচ্ছেনও। পার্টি সরকারের সঙ্গে আছে এবং আমরা একে শুভেচ্ছা জানাচ্ছি এই সিদ্ধান্ত। সোজা কথা যদি বলতে হয়, যারা বলেছেন যদি এই কথা বলে থাকেন যে দেবজিৎ সরকার দাঁড়িয়ে থেকে রং করিয়েছেন, আমি বলবো যে বঙ্গের তথাকথিত যারা বিদ্বৎ সমাজের প্রতিনিধি যারা এই ধরনের কথা বলছেন তারা অনৃত ভাষণ দিচ্ছেন। এর থেকে ভালো মানে চলতি বাংলায় বললে ওনাদের শুনতে খারাপ লাগবে। দ্বিতীয়ত, যারা এতদিন ধরে একাডেমি অফ ফাইন আর্টস একটি বেসরকারি সংগঠন, সেখানে কে কি রং করবে, কোন রং হবে কোন রং হবে না, সেই সংগঠনের ট্রাস্টি বডি তারা ঠিক করবে। যদি কেউ কোনো রং করে থাকেন, আমি প্রথমেই বলছি এই রং করার সঙ্গে আমি বা আমার দলের কেউ যুক্ত নন। যারা ওখানে একটি সংগঠন, যারা একটি কমিটি বানিয়েছেন, সেই সংগঠন হচ্ছে একটি শ্রমিক সংগঠন। বিজেপির কোনো শ্রমিক সংগঠন নেই, বিজেপি কোনো শ্রমিক সংগঠনের সঙ্গে যুক্ত নয়। কিন্তু ওখানে সিআইটিউ 4টি ঘর দখল করে রেখে দিয়েছে এবং ওই ঘরেতে নাকি তালা দেওয়া ছিল ইত্যাদি প্রভৃতি বিভিন্ন সময় আমাদের কাছে কমপ্লেন আসে। ওই সংগঠনের ওই একাডেমিতে যারা কাজ করেন, ফাইন আর্টসে যারা কাজ করেন, তারা এইসব কথাবার্তা বলেছিলেন। এবং তারপরে তারা কি রং করেছেন, কোথায় রং করেছেন, হ্যাঁ এই কথা ঠিক যে আমাকে ওখানে একবার ভারত মাতার ছবিতে মাল্যদানের জন্য ডাকা হয়েছিল। আমি এবং আমাদের মাননীয় বিধায়ক শিবপুরের শ্রী রুদ্রনীল ঘোষ, অভিনেতাও তিনি বটেন, আমরা দুজনে সেখানে উপস্থিত ছিলাম এবং আমরা ভারত মাতার ছবিতে মাল্যদান করি, যেটা কিনা ভারতীয় মজদুর সংঘের একটি কার্যক্রম ছিল। এরপরে বিভিন্ন সময় বিষয়টিকে নিয়ে যারা জলঘোলা করছেন তাদের কাছে একটাই প্রশ্ন, গেরুয়া রংটাতেই কি আপত্তি? এতদিন ধরে ওখানে লাল পতাকার বিচরণ ছিল, আপনারা তো কখনো আপত্তি করেননি, চোখ বন্ধ করে হাঁটতেন। এখনো আপনারা ক্যামেরা নিয়ে চলে যান একাডেমির সামনে। একাডেমি অফ ফাইন আর্টস একটি আন্তর্জাতিক মানের একাডেমি।